গুড মর্নিং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তোমাদের ধারাবাহিক অ্যাসাইনমেন্টের কার্যক্রম আশা করি যে সব সঠিকভাবেই চলছে। কেমিস্ট্রির আজকের আমরা 4 নাম্বার অ্যাসাইনমেন্টটি করব। তোমরা শুরু থেকেই শেষ পর্যন্ত খাতা কলম নিয়ে সবাই গুরুত্বপূর্ণ অংশ নোট করে নেবে আমি আশা করি, এবং এখান থেকে ক্লাসটি তুমি খুব সুন্দর করে বুঝে গিয়ে তুমি নিজের থেকে ভালো করে অ্যাসাইনমেন্টগুলো করবে। আশা করি যে এই অ্যাসাইনমেন্টটি তুমি যদি মনোযোগ সহকারে খুব সুন্দর করে যদি দেখো, তাহলে তুমি 100% সঠিক অ্যান্সার তুমি করতে পারবে। এসো আমরা কথা না বাড়িয়ে আজকের প্রশ্নগুলো দেখে নেওয়ার চেষ্টা করি। আমাদের আজকের অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 4, আর অ্যাসাইনমেন্টের শিরোনাম একটু বড় হবে, তোমরা দেখো, জৈব যৌগে বন্ধন বিভাজন এবং অ্যারোমেটিক যৌগের প্রস্তুতি ও বিক্রিয়া। তাহলে আমরা একটু বিষয়ের শিরোনামটা দেখে নিই। কি বিষয়ের শিরোনাম বলো? জৈব যৌগে বন্ধন বিভাজন এবং অ্যারোমেটিক যৌগের প্রস্তুতি ও বিক্রিয়া, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে। তোমরা শিরোনামটি খুব সুন্দর করে ভালো করে লিখবে। তারপরে আমরা নির্দেশকের দিকে খেয়াল করব। নির্দেশকে রয়েছে যে বন্ধনের সুষম ও বিষম বিভাজন এবং মুক্তমূলক। তাহলে আগে সুষম বিভাজন কি, বিষম বিভাজন কি, মুক্তমূলক কি? কার্বোক্যাটায়ন ও কার্বানায়ন এর স্থিতিশীলতা ব্যাখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটি বেশ বড় প্রশ্ন। এখানে কয়েকটি প্রশ্নকে একত্রিত করে একটা কোয়েশ্চেন করা হয়েছে। তো আমরা সবগুলো প্রশ্ন একটু পড়ে নিই। বেনজিন ও টলুইনের দুটি করে প্রস্তুতি সমীকরণ সহ উপস্থাপন। আমরা একটি সুন্দর করে উপস্থাপন করেছি। বেনজিনের নাইট্রেশন এবং অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা। বেনজিন চক্রে মিথাইলমূলক অর্থপ্যারা নির্দেশক হলেও নাইট্রোমূলক মেটা নির্দেশক হওয়ার কারণ ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা এবার অ্যান্সারে চলে যাই। আমরা প্রথম যে প্রশ্নটি বলেছিলাম যে এটা বেশ বড় একটি প্রশ্ন, তো তোমরা ঘাবড়ে না গিয়ে এসো, সুন্দর করে আমরা উত্তরগুলো দেখি। সমযোজী বন্ধনের ভাঙন দুটি উপায়ে ঘটে থাকে, যথা কী কী ভাঙন হয়? বিভাজন আর ভাঙন একই কথা, আমি ভাঙন লিখেছি, সুষম ভাঙন ও বিষম ভাঙন। তাহলে বন্ধনের সুষম ভাঙন কি? যে ভাঙনে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড় উভয় পরমাণুর প্রত্যেকে সমান ভাগে ভাগ করে নেয় তাকে সুষম ভাঙন বলে। যেমন আমরা একটু যদি খেয়াল করি, এখানে আমি লিখেছি এ আর বি, এখানে দুইটি ইলেকট্রন রয়েছে এদের মধ্যে একটা বন্ধনে। সেই দুইটি ইলেকট্রনের এখানে দেখো অর্ধ তীর দিয়ে এর দিকে একটা ইলেকট্রন চলে গেছে এবং বাকি অর্ধ তীর দিয়ে বি এর দিকে আর একটা ইলেকট্রন চলে গেছে। তাহলে এতে একটা ডট দেখানো হয়েছে, বিতেও একটা ডট ইলেকট্রন দেখানো হয়েছে, এটাকে বলা হয় মুক্তমূলক। তাহলে দেখো এই বন্ধনের সুষম বিভাজনের মাধ্যমেই কিন্তু মুক্তমূলকের সৃষ্টি হয়। সেকেন্ড কোয়েশ্চন ছিল মুক্তমূলক। আমরা মুক্তমূলকের সংজ্ঞাটা তাহলে জেনে নিই। সুষম বিভাজনের মাধ্যমে কিন্তু মুক্তমূলক হয়। সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে উৎপন্ন বিজোড় ইলেকট্রনযুক্ত পরমাণু বা মূলককে মুক্তমূলক বলে। তাহলে মুক্তমূলক কি? সমযোজী বন্ধনের সুষম ভাঙনের ফলে উৎপন্ন বিজোড় ইলেকট্রনযুক্ত পরমাণু বা মূলককে মুক্তমূলক বলা হয়। যেমন আমরা এখানে দিয়েছি মিথাইল ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলকের ইংরেজি হচ্ছে ফ্রি রেডিক্যাল, তো তোমরা মুক্তমূলক হিসেবে লিখবে, কোনো অসুবিধা নেই। ক্লোরিন মুক্তমূলক, এভাবে আমরা লিখেছি মুক্তমূলকের সংজ্ঞা এবং উদাহরণ দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তারপরে বলেছে বিষম বিভাজন বা বিষম ভাঙন। তো কোনো সমযোজী বন্ধনের ভাঙনের ফলে যদি শেয়ারকৃত ইলেকট্রন জোড়
একটি পরমাণুতে থাকে, যদি দুটি পরমাণুতে সমানভাবে ভাগ না হয়ে একটি পরমাণুতে থাকে, যখন তোমরা দেখো এখানে এ আর বি একটি সমযোজী যৌগ, সেই এ বি এর বন্ধন ইলেকট্রন এ পরমাণুটা তার দিকে সম্পূর্ণ ইলেকট্রনকে টেনে নিছে। হ্যাঁ, এখানে দেখো তুমি পূর্ণ তীর দেখানো হয়েছে, তাহলে এইখানে হচ্ছে বিষম ভাঙন ঘটবে। তবে এরূপ ভাঙনকে বন্ধনে বিষম ভাঙন বলে। যেমন আমরা এখানে উদাহরণ সুন্দরভাবে দিয়েছি, এখানে ডট ইলেকট্রন দিয়ে দেখানো হয়েছে, আবার দেখা যাচ্ছে এখানে বন্ধনী দিয়ে দেখানো হয়েছে। তাহলে এখানে দেখো এতে ইলেকট্রন চলে আসছে বলে এখানে ঋণাত্মক চার্জ হয়েছে এর উপরে, আর বিতে হচ্ছে পজিটিভ চার্জ হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন এই যে বিষম ভাঙন, এই বিষম ভাঙনের কারণে দুটি আয়নের সৃষ্টি হয়। সেই আয়নগুলোকে কি, একটা হচ্ছে কার্বোক্যাটায়ন আর একটা হচ্ছে কার্বানায়ন। আসলে কি কার্বোক্যাটায়ন মানে ক্যাটায়ন সৃষ্টি হয়, একটা অ্যানায়ন সৃষ্টি হয় এটা। তো এখানে কার্বোক্যাটায়ন কেন বলা হয়েছে? জৈব যৌগের মধ্যে কার্বন হচ্ছে অবশ্যম্ভাবী থাকবেই। তো ধনাত্মক চার্জযুক্ত কার্বন কেন্দ্রযুক্ত জৈব আয়নকে কার্বোক্যাটায়ন বলে। এক্ষেত্রে কার্বনের যোজ্যতা স্তরে 6টি ইলেকট্রন থাকে, যেমন মিথাইল কার্বোক্যাটায়ন। আমরা এখানে কার্বোক্যাটায়নের আমরা এখানে আমাদের প্রশ্নে দেখেছি কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা চেয়েছে এবং কার্বানায়নের স্থিতিশীলতা চেয়েছে। তাহলে আগে আমরা কার্বোক্যাটায়নের সংজ্ঞাটা দিয়ে নিলাম, দেন হচ্ছে আমরা কার্বোক্যাটায়ন কীভাবে গঠিত হয় সেইগুলো আমরা দেখব। ধরা যাক সিএক্স একটি সমযোজী অণু, সিএক্স, হ্যাঁ, সিএক্স একটি সমযোজী অণু। যদি এক্স পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা সি পরমাণু অর্থাৎ কার্বন পরমাণু অপেক্ষা অধিক হয়, তবে তা বন্ধন ইলেকট্রন যুগলকে নিজের দিকে টেনে নেয়, ফলে এটি ঋণাত্মক চার্জ প্রাপ্ত হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে বন্ধনী ইলেকট্রন, এটাকে যদি এক্স পরমাণু তার দিকে টেনে নেয়, তখন হচ্ছে এক্সতে হচ্ছে একটা ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়েছে আর কার্বনে একটা ধনাত্মক চার্জ সৃষ্টি হয়েছে। আর আমরা দেখেছি যে ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণুকে বলা হয় কার্বোক্যাটায়ন, তাই না? তাহলে এবং কার্বন পরমাণু ধনাত্মক চার্জ এখানে প্রাপ্ত হবে। নেক্সটে চলে যাই আমরা। এবার কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা আমাদের কিন্তু প্রশ্নে বলা আছে, কার্বোক্যাটায়ন এবং কার্বানায়নের স্থিতিশীলতা ব্যাখ্যা করতে বলা হয়েছে। এবং তুমি যদি এভাবে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারো তাহলে তুমি ফুল মার্কস পাবে, তোমাকে কেউ মার্কস কাটতে পারবে না। তোমরা এটা রেফারেন্স হিসেবে নিবে। তবে মনে রাখবে অ্যাসাইনমেন্ট কিন্তু নিজের ভাষায় লিখতে হবে, কারো অ্যাসাইনমেন্টের সাথে অন্য কারো অ্যাসাইনমেন্ট যেন এক না হয়, তাহলে কিন্তু বোর্ডের নির্দেশনা অনুসারে যে অ্যাসাইনমেন্টটি বাতিল হয়ে যাবে। তোমরা অলরেডি এটা জেনে গিয়েছো, সুতরাং তোমরা এটা সাহায্যকারী হিসেবে নিয়ে নিজের ভাষায় তোমরা সুন্দর করে এভাবে তোমরা উপস্থাপন করবে। কার্বোক্যাটায়নসমূহ অত্যন্ত সক্রিয়, কারণ এদের কেন্দ্রীয় পরমাণু কার্বন পরমাণু যোজ্যতা স্তরে মোট 6টি ইলেকট্রন থাকে। যোজ্যতা স্তরে 6টি ইলেকট্রন, তোমরা মনে হয় বিষয়টা বুঝতে পেরেছো কিনা আমি জানি না। এখানে তুমি খেয়াল করো, কার্বন এর এখানে হচ্ছে 3টা বন্ধন রয়েছে। তো এই 3টা বন্ধনে এখানে এই সমযোজী যৌগ অবস্থায় 6টি ইলেকট্রন কথা বলা হয়েছে। এখানে মূলত হচ্ছে এইখানে ধরো 2টা ইলেকট্রন, এই জায়গাতে 2টা ইলেকট্রন থাকে, আর এখানে 2টা ইলেকট্রন থাকে। ওকে, তাহলে এই বন্ধনে মোট হচ্ছে 6টি ইলেকট্রন থাকে। এই জন্য এটা বলা হয়েছে যে যোজ্যতা স্তরে 6টি ইলেকট্রন রয়েছে। কাজে এরা যোজ্যতা স্তরে আরও 2টি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক গঠনের জন্য অত্যধিক প্রবণতা দেখায়। সুতরাং একটি কার্বোক্যাটায়ন সহজেই একজোড়া ইলেকট্রন দানে সক্ষম এমন কোনো প্রজাতির সাথে যুক্ত হয়ে এর চতুর্থ যোজ্যতা পূর্ণ করে। আচ্ছা, কার্বোক্যাটায়নসমূহ ইলেকট্রন ঘাটতিমূলক বলে এরা খুবই অস্থায়ী। যেহেতু এরা কার্বোক্যাটায়ন, ধনাত্মক চার্জ ইলেকট্রন এদের 2টা করে কম আছে, সুতরাং এরা খুবই অস্থায়ী। এদের কার্বোক্যাটায়নের সঙ্গে ইলেকট্রন দানকারী অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকলে তার সুস্থিতি বেড়ে যায়। কারণ অ্যালকাইল গ্রুপ হাইপার কনজুগেশনের মাধ্যমে কার্বোক্যাটায়নের ধনাত্মক চার্জযুক্ত কার্বনের দিকে ইলেকট্রন ঠেলে দেয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা হাইপার কনজুগেশনের কথা একটু খেয়াল করি। হাইপার কনজুগেশন কি আমরা কি জানি? কার্বন পরমাণুর আলফা কার্বনে যদি হাইড্রোজেন যুক্ত থাকে, আলফা কার্বনে যদি
হাইড্রোজেন যুক্ত থাকে, তাহলে সেই যে হাইড্রোজেন এবং কার্বন এর মধ্যে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটি মূলত এই কার্বনের দিকে চলে আসে। তাহলে এই যে দেখো মিথাইল মূলক যদি যুক্ত থাকে আলফা কার্বন আলফা অবস্থানে, সে মিথাইল মূলক থেকে এই হাইড্রোজেনগুলো দেখা যাচ্ছে ইলেকট্রনকে ছেড়ে প্রোটন হিসেবে চলে যায়। তো এই যে ইলেকট্রন, এই ইলেকট্রন আবার কোন দিকে, এই কার্বনের দিকে ধাবিত হয়। এটা হাইপার কনজুগেশন প্রভাব বলা হয়। এই হাইপার কনজুগেশনের মাধ্যমে কার্বোক্যাটায়নের ধনাত্মক চার্জ কিছুটা হ্রাস পায়। দেখো এই কার্বোক্যাটায়ন তো ধনাত্মক চার্জ থাকে, তাই না? এখানে যদি ইলেকট্রন এদিকে চলে আসে তখন কি এই ধনাত্মক চার্জটা কিছুটা হচ্ছে প্রশমিত হয় এবং কার্বোক্যাটায়নের সুস্থিতি তাতে বৃদ্ধি পায়। কার্বোক্যাটায়নটা অনেক সময় স্থায়ী থাকতে পারে, কেননা এতে স্থিতিশীলতা হ্রাস পাওয়ায় স্থায়িত্ব বাড়ে। কার্বোক্যাটায়নের ধনাত্মক কার্বনের সাথে ইলেকট্রন দাতা অ্যালকাইল গ্রুপ যত বেশি থাকবে তার সুস্থিতিও তত অধিক হবে। তুমি একটু খেয়াল করে দেখো, কেন আমি কার্বোক্যাটায়নগুলোর সুস্থিতির ক্রম দেখাইছি। এখানে অ্যালকাইল মূলক আছে তিনটি, এখানে আছে দুটি, এখানে একটি, এবং এখানে কোনো অ্যালকাইল গ্রুপ নেই। সুতরাং সবচেয়ে অধিক সুস্থিতি হবে এটা, তারপরে এইটা, তারপরে এটা, এরপরে হচ্ছে এটা। এখানে এটাই দেখানো হয়েছে শিক্ষার্থী বন্ধুরা। এরপরে আমরা চলে যাব পরের কোয়েশ্চেনে। কার্বনায়ন, কার্বন অ্যানায়ন অর্থাৎ ঋণাত্মক চার্জযুক্ত কার্বন আয়নকে কার্বনায়ন বলে। এতে এক জোড়া ইলেকট্রন অব্যবহৃত অবস্থায় থাকে। কোনো জৈব অণুর বিষম বিভাজনের ফলে কার্বনায়ন উৎপন্ন হয়। এই কার্বোক্যাটায়ন এবং কার্বনায়ন দুইটাই হচ্ছে বিষম বিভাজনের কারণে হয়। এখানে তুমি একটু খেয়াল করে দেখো, উদাহরণ দেওয়া হয়েছে একটি। তো এই উদাহরণটিতে আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের দিকে ইলেকট্রন হচ্ছে ধাবিত হয়েছে, বন্ধন ইলেকট্রন, অর্থাৎ কার্বন ঋণাত্মক চার্জযুক্ত হয়েছে, ওয়াই হচ্ছে ধনাত্মক চার্জ প্রাপ্ত হয়েছে। এখানে তোমাদের মনে রাখা প্রয়োজন যে ওয়াই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা কার্বন অপেক্ষা কম হয়ে থাকে ওয়াইয়ের, যার কারণে হচ্ছে কার্বন ইলেকট্রন টেনে নেয়। তো এই ইলেকট্রন যুগল কার্বন পরমাণুর অধিক আকারে চলে আসে, ফলে হচ্ছে কার্বন পরমাণুটি ঋণাত্মক চার্জ প্রাপ্ত হয়। তো এই কার্বনায়নের আবার সুস্থিতি কেমন আমরা দেখে নিই। কার্বনায়ন সময় ইলেকট্রন সমৃদ্ধ বলে এরা খুবই সক্রিয় এবং অস্থিতিশীল। যেহেতু এটা ইলেকট্রন সমৃদ্ধ, এরা সহজেই ইলেকট্রন ঘাটতি বিকারকের সাথে যুক্ত হয়ে স্থায়িত্ব অর্জন করে। কার্বনায়নের ঋণাত্মক কার্বনের সাথে কোনো ইলেকট্রন আকর্ষী গ্রুপ যেমন ক্লোরিন, সায়ানোমূলক, তারপরে হচ্ছে কার্বনাইল মূলক, এগুলো যদি যুক্ত থাকে তাহলে ঋণাত্মক চার্জের বিস্তৃতি ঘটে। অর্থাৎ এই ঋণাত্মক চার্জটা হচ্ছে এই দিকে যদি চলে যায় ক্লোরিনের দিকে, তাহলে কি বিস্তৃতি ঘটে, অর্থাৎ সুস্থিতি হচ্ছে বেড়ে যায়। অর্থাৎ হচ্ছে সে খুব সহজে বিক্রিয়া করতে চায় না, তখন সুস্থিতি বেড়ে যায়। আবার কার্বনায়নের ঋণাত্মক কার্বনের সাথে কোনো ইলেকট্রন বিকর্ষী দানকারী গ্রুপ যদি যুক্ত থাকে তাহলে ঋণাত্মক কার্বনের দিকে ইলেকট্রন ঠেলে দেয়। আমরা দেখতে পাচ্ছি যে হাইপার কনজুগেশনের মাধ্যমে ইলেকট্রন ঠেলে দিতে পারে। তো ফলে হচ্ছে ঋণাত্মক চার্জ বৃদ্ধি পায়, তাহলে স্থায়িত্ব হ্রাস পেয়ে যাবে। সুতরাং হচ্ছে এটা কম সুস্থিতি হবে, এটা হচ্ছে অধিক সুস্থিতি হবে এটার চাইতে। মিথাইল কার্বনায়ন, কার্বনায়নের ঋণাত্মক কার্বনের সাথে ইলেকট্রন দানকারী গ্রুপ যত বেশি যুক্ত থাকবে, উক্ত কার্বনায়নের চেয়ে কম ইলেকট্রন দানকারী গ্রুপ বিশিষ্ট কার্বনায়ন অধিক সুস্থিত হবে। শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে জাস্ট কার্বোক্যাটায়নের উল্টাটা। এখানে আর যদি যুক্ত থাকে তাহলে ইলেকট্রন ঠেলে দেয়, আর ইলেকট্রন ঠেলে দেওয়া অর্থই হচ্ছে সুস্থিতি কমে যাওয়া। যেহেতু ঋণাত্মক চার্জ বেশি হওয়া মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণকারী গ্রুপের সাথে খুব সহজেই যুক্ত হয়ে যায়, সুতরাং তার স্থায়িত্ব কমে যায়, অর্থাৎ সেটি বিক্রিয়া করে ফেলে। এটাই হচ্ছে ব্যাপার। তো তোমরা আশা করি যে কার্বনায়নের সুস্থিতি ব্যাপারটা বুঝতে পেরেছো। আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাব। অনেক বড় টপিকস তো, তাই আমি খুব দ্রুত চলে যাচ্ছি। এর পরের প্রশ্ন ছিল যে বেনজিনের দুটি প্রস্তুতি এবং টলুইনের দুটি প্রস্তুতি। আমি খুব সহজে চলে যাই। বেনজিন হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এটি 6 কার্বন বিশিষ্ট একটি ষড়ভুজাকার চাকরিক যৌগ। এর দুটি প্রস্তুতি সমীকরণ সহ নিম্নে উল্লেখ করা হলো। প্রথমে আমরা অ্যাসিটিলিন থেকে বেনজিন প্রস্তুত করছি। 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহিততপ্ত লৌহ নলের ভিতর দিয়ে অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে বেনজিন উৎপন্ন হয়। তুমি দেখতে পাচ্ছ এখানে অ্যাসিটিলিন নেওয়া হয়েছে বিক্রিয়ক হিসেবে এবং 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লৌহ নলের মধ্য দিয়ে, অর্থাৎ হচ্ছে আয়রন নলের মধ্য দিয়ে
500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চালনা করলে এই অ্যাসিটিলিন গ্যাস দেখা যাচ্ছে যে বেনজিন উৎপন্ন হয়। এখানে তোমাদের মনে রাখতে হবে, এখানে অ্যাসিটিলিনের 3 মোল হচ্ছে নেওয়া হয়। তুমি 3 মোল এখানে দিয়ে দিবে। এখানে আমরা অ্যারো চিহ্ন ব্যবহার করেছি, তাই এখানে সমতাকরণটা যদিও জরুরি না, তারপরে তুমি 3 দিয়ে দিবে এখানে। ওকে, এখানে তুমি 3 সংখ্যাটি বাম পাশে লিখে দিবে। ওকে, আচ্ছা, ফেনল থেকে, ফেনলকে দস্তা চূর্ণের, দস্তা হবে এখানে, সরি বানানটি একটু তোমরা সুন্দর করে লিখে, দস্তা চূর্ণের সাথে পাতন করলে বেনজিন উৎপন্ন হয়। ফেনল হচ্ছে বেনজিনের সাথে ওএইচ মূলক যুক্ত থাকলে তাকে ফেনল বলে। তাই দস্তা চূর্ণ, জিঙ্ক চূর্ণ হচ্ছে যুক্ত করলে, তাপ দিলে হচ্ছে বেনজিন উৎপন্ন হয়ে যায়। খুব সহজ। টলুনির প্রস্তুতির পদ্ধতি দেখো, নিম্নে সমীকরণ সহ টলুইন প্রস্তুতির 2টা পদ্ধতি উল্লেখ করব আমরা এখানে। ফিডেল ক্রাফট বিক্রিয়া দ্বারা টলুইন প্রস্তুত করব, আর হচ্ছে উডস বিক্রিয়া দ্বারা। খুব ইম্পর্ট্যান্ট 2টি বিক্রিয়া। ফিডেল ক্রাফট বিক্রিয়া, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইডের সাথে বেনজিন যোগ করে উত্তপ্ত করলে টলুইন ও হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস, এখানে HCl হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বলবো আমরা, অ্যাসিড বলবো না এখানে, কারণ গ্যাসকে অ্যাসিড বলা হয় না। যখন সেটা তরলে দ্রবীভূত থাকে তখন তাকে আমরা বলে থাকি অ্যাসিড। এটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। তারপরে উডস বিক্রিয়া কি, শুষ্ক ইথারীয় দ্রবণে। মনে রাখবে তোমরা একটা কথা, যে শুষ্ক ইথার এটা হচ্ছে উডস বিক্রিয়ার একটা প্রধান নিয়মক, যে শুষ্ক ইথারীয় দ্রবণে ব্রোমোবেনজিন ও মিথাইল ব্রোমাইড। ব্রোমোবেনজিন দেখো এখানে, এটা ব্রোমোবেনজিন আর এটা হলো ব্রোমোবেনজিন, এটা ব্রোমোবেনজিন আর হচ্ছে মিথাইল ব্রোমাইড ধাতব সোডিয়াম সহ উত্তপ্ত করলে টলুইন উৎপন্ন হয়। এই ধাতব সোডিয়ামটা মনে রাখবে যে উডস বিক্রিয়ার একটা প্রধান নিয়মক হচ্ছে যেমন ইথার, তেমন হচ্ছে সোডিয়াম। হ্যাঁ, তো এইটা নিয়ে উত্তপ্ত করলে এখানে টলুইন এবং হচ্ছে সোডিয়াম ব্রোমাইড তৈরি হয়। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের কোয়েশ্চনে চলে যাই। আমরা পরের কোয়েশ্চনটা আরেকবার একটু দেখে নিই। পরের কোয়েশ্চন কী ছিল? পরের কোয়েশ্চন ছিল যে বেনজিনের নাইট্রেশন এবং অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করো। বেনজিনের নাইট্রেশন এবং অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বেনজিনের নাইট্রেশন বিক্রিয়াটি এখন দেখব এবং তার কৌশল দেখব। যে বিক্রিয়ায় কোনো জৈব যৌগ থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমসংখ্যক নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে নাইট্রো যৌগ উৎপন্ন করে। নাইট্রোমূলক কি NO2 মূলক, তাই না? NO2 মূলক, নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যদি সমসংখ্যক নাইট্রো যৌগ তৈরি করে, তখন তাকে বলা হয় নাইট্রেশন। নাইট্রেশনের জন্য সম আয়তনের গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ অধিক কার্যকরী। মনে রাখবে তোমরা, সম আয়তনের 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেনজিনকে গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড, এখানে কিন্তু নর্মাল সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড হলে চলবে না, গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড প্রয়োজন। মিশ্রণ উত্তপ্ত করলে বেনজিন চক্রের একটি হাইড্রোজেন পরমাণু, আমরা জানি যে বেনজিন চক্রের প্রতিটা কর্নারে একটি করে হাইড্রোজেন রয়েছে, তাই না? তো এই বেনজিন চক্রের একটি হাইড্রোজেন পরমাণু একটি নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে এখানে নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। তোমরা মনে রাখবে, এই যে হাইড্রোজেন পরমাণু আর এখানে OH মূলক, হ্যাঁ, OH যে অংশটা, সেই OH অংশটা এই হাইড্রোজেন পরমাণুকে এখানে জাস্ট আর কি প্রোটন হিসেবে এটা চলে আসে হাইড্রোজেন পরমাণুটা, আর এখানে হচ্ছে OH মাইনাস আসে হচ্ছে এখানে নাইট্রিক অ্যাসিডের, আর এখানে নাইট্রোমূলক হচ্ছে NO2 প্লাস, এখানে হচ্ছে ক্যাটায়ন। এই নাইট্রোমূলকটা হচ্ছে এই ইলেকট্রন সমৃদ্ধ বেনজিনকে আক্রমণ করে নাইট্রোবেনজিনে পরিণত হয়। ওকে, তো আবার নাইট্রোবেনজিনকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশ্রণ উত্তপ্ত করলে মেটানাইট্রোবেনজিন উৎপন্ন হয়। সেটা তোমার দরকার নেই, তুমি শুধু এই একটা বিক্রিয়া দেবে। তুমি মনে রাখবে একটা বিক্রিয়া দেবে নাইট্রেশন বিক্রিয়ার ক্ষেত্রে, তারপরে তুমি কৌশলে চলে যাবে। হ্যাঁ, কৌশলে কি? প্রথম ধাপ,
গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে প্রথমে নাইট্রোনিয়াম আয়ন তৈরি করে। এটা তোমার গুরুত্বপূর্ণ, তুমি মনে রাখবে। এটা হচ্ছে নাইট্রোনিয়াম আয়নটা কীভাবে হয়, এই নাইট্রিক অ্যাসিডটাকে ভাঙবে তুমি এইচও এবং NO2। হ্যাঁ, তাহলে তুমি এখানে দেখবে যে এইখানে হচ্ছে একটা হাইড্রোজেন, এখান থেকে সালফিউরিক অ্যাসিড থেকে একটা নাইট্রিক অ্যাসিড থেকে একটা OH অংশ, এই দুইটা থেকে পানি তৈরি হবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই পাশে থাকতেছে নাইট্রোনিয়াম আয়ন NO2+, আর এই সালফিউরিক অ্যাসিডের থেকে একটা হাইড্রোজেন চলে গেলে HSO4-, এখানে একটা মাইনাস চিহ্ন আছে, তুমি ভালো করে খেয়াল করো, যেখানে একটা ছোট্ট একটা মাইনাস চিহ্ন রয়েছে। তো এটা বলা হয় হাইড্রোজেন সালফেট আয়ন, অ্যানায়ন। একটা ক্যাটায়ন, এটা অ্যানায়ন তৈরি হলো। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় ধাপে ইলেকট্রন আকর্ষী নাইট্রোনিয়াম আয়ন বেনজিন এর পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয় এবং একটি মধ্যবর্তী কার্বনিয়াম আয়ন গঠন করে। তুমি একটু খেয়াল করো যে এই যে বেনজিনের যে পাই ইলেকট্রন রয়েছে 6টি, এখানে 3 জোড়া, সেই ইলেকট্রনের যে কোনো একটি 2 জোড়া ইলেকট্রন হচ্ছে একটা কর্নারে চলে আসে যখন এই নাইট্রোনিয়াম আয়নের আকর্ষণে। এই কাজটা হচ্ছে ধীরে ধীরে হয়। এখানে একটা হাইড্রোজেন হচ্ছে বের হয়ে যায়, এই যে হাইড্রোজেনটা দেখানো হয়েছে, আর নাইট্রোনিয়াম আয়নটা এখানে যুক্ত হয়ে যায় এই ইলেকট্রন নিয়ে। তারপরে হচ্ছে এখান থেকে যেহেতু ইলেকট্রন চলে আসে, সুতরাং এই পাশে এই কর্নারে একটা ধনাত্মক চার্জ দেখানো হয়েছে এখানে ধনাত্মক চার্জ সৃষ্টি হয়ে গেছে। তো তারপরে আবার সেই পাশের ইলেকট্রন এই ধনাত্মক চার্জকে প্রশমিত করে এই কর্নারে একটা ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। এই পাশের ইলেকট্রন আবার চলে আসে, এই কর্নারে একটা এই যে ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। এভাবে এটাকে সমতুল চিহ্ন দিয়ে এভাবে মাঝখানে ধনাত্মক চিহ্ন রাখে দেখানো হয়েছে। তো পরিশেষে বিক্রিয়ায় উৎপন্ন HSO4-, ওই যে হাইড্রোজেন সালফেট ঋণাত্মক আয়ন যেটা, এইটা দ্বারা কার্বনিয়াম আয়ন, এটাকে কার্বনিয়াম আয়ন বলে, যে কোনো একটা তুমি নিবে, এই লাস্টেরটা নেওয়া হয়েছে, আয়ন থেকে প্রোটন অপসারিত হয়েছে, এই প্রোটনটা চলে গেছে। মূলত প্রোটনটাকে অপসারণ করার কাজই এটা, প্রতিস্থাপন বিক্রিয়া। তো এই প্রোটনটা আবার এটা নিয়ে এটা সালফিউরিক অ্যাসিড হয়ে গেছে যেটা ছিল, আর নাইট্রোবেনজিন তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে নাইট্রো প্রতিস্থাপন বিক্রিয়া, নাইট্রোমূলকের নাইট্রেশন বিক্রিয়ার যে কৌশল এটা। তো তারপরে আমরা দেখব যে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল। অন্যান্য অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বিক্রিয়ায় অ্যারোমেটিক বলয়ে অ্যালকাইল মূলক প্রবেশ করার পদ্ধতিকে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বলা হয়ে থাকে। তো দেখো এখানে অ্যারোমেটিক যৌগে এই অ্যালকাইল মূলক আর মূলক প্রতিস্থাপনের বিক্রিয়াকে বলা হয় মূলত হচ্ছে অ্যালকাইলেশন বিক্রিয়া। তো তুমি চাইলে এই পর্যন্ত দিতে পারো, এটা না দিলেও চলবে, আমাদের যেহেতু কৌশলটা প্রয়োজন। প্রথম ধাপে হচ্ছে এখানে ঠিক আগেটার মতনই, এখানে হচ্ছে ইলেকট্রোফাইল R+ আর হচ্ছে AlCl4- উৎপন্ন হবে। প্রথম ধাপে এটা ধীরে ধীরে ঘটবে। দ্বিতীয় ধাপে হচ্ছে এই আর এর হচ্ছে উপস্থিতির কারণে এখানে যে বেনজিনের যে সঞ্চয়নশীল ইলেকট্রন সেটা হচ্ছে এখানে চলে আসবে এই কর্নারে, সুতরাং আর এখানে যুক্ত হয়ে এখানে এইভাবে থাকবে। তারপরে এই ধনাত্মক চার্জ এই পাশে সৃষ্টি হবে কর্নারে, এই পাশের ইলেকট্রন এই পাশে চলে আসবে, ইলেকট্রনগুলো মূলত হচ্ছে ডিলোকালাইজড হবে। তো তারপরে হচ্ছে এই ধনাত্মক চার্জটা এইভাবে আসবে। এটা রেজোন্যান্সের মাধ্যমে সুন্দর করে দেখানো হয়েছে, তোমরা এই রেজোন্যান্সগুলো প্র্যাকটিস করবে বারবার। তো এই রেজোন্যান্স সংকরটা দেখানো হয়েছে, এখানে সমতুল গঠন এটা। তো তৃতীয় ধাপে কি হবে, ঠিক আগেরটার মতনই, এই যে এখানে AlCl4- এটা হচ্ছে এই প্রোটনকে গ্রহণ করে এখানে হচ্ছে অ্যালকাইল বেনজিন বা অ্যালকাইলেশন ঘটবে। এভাবে আর কি ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনের মাধ্যমে অ্যালকাইলেশনের ক্রিয়া কৌশল ব্যাখ্যা করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এর পরের কোয়েশ্চেনে আমরা চলে যাব। এর পরের কোয়েশ্চেন হচ্ছে বেনজিন চক্রে মিথাইলমূলক অর্থোফেরা নির্দেশক হলেও নাইট্রোমূলক মেটা নির্দেশক কেন, ব্যাখ্যা করো। এরকম ছিল প্রশ্নটি। আমরা দেখব যে মিথাইলমূলক, আমরা এর একটা অ্যালকাইলেশন দেখেছি, সেই অ্যালকাইলেশনের মাধ্যমে যে মিথাইল বেনজিন বা টলুইন তৈরি হয়, সেই টলুইন এর এই CH3 মূলক থাকলে দ্বিতীয় প্রতিস্থাপক কোথায় যাবে সেটা আমরা দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মিথাইলমূলক যখনই আক্রমণ করছে তখন হচ্ছে অর্থ অবস্থানে
অর্থ হচ্ছে কি এই 2 এবং 3 নাম্বার 2 4 হচ্ছে 2 এবং 1 2 3 4 5 2 4 6 এই 2 4 6 অবস্থানে হচ্ছে অর্থ অবস্থান 2 আর 4 6 অবস্থানকে অর্থ বলা হয় 3 4 5 2 এবং 5কে অর্থ এবং হচ্ছে 4 এবং 1 নাম্বার এটাকে হচ্ছে প্যারা বলা হয়, একের সাপেক্ষে 4কে বলা হয় প্যারা। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রশ্নটির অ্যান্সারটাই দেখে নিই একটু। যে সকল মূলক বেঞ্জিন বলয়ে যুক্ত থাকলে আগত প্রতিস্থাপক অর্থপ্যারা অবস্থানে যুক্ত হয় তাদেরকে অর্থপ্যারা নির্দেশক বলে। মিথাইলমূলক কার্বনের সাথে 3টি হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে। মিথাইল মূলকের সাথে আমরা জানি যে তিনটি হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে। কয়টি বলো? 3টি হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে। তো অনুরণনের সময় একটি CH বন্ধন ভেঙে এক জোড়া ইলেকট্রন বেঞ্জিন বলয়ে প্রবেশ করে। আমরা যখন দেখি যে আমরা একটু খেয়াল করি যে এখানে CH এর এক জোড়া বন্ধন ভেঙে বেঞ্জিন বলয়ে প্রবেশ করে, তখন এই বেঞ্জিনের যে 3 জোড়া ইলেকট্রন রয়েছে সেখান থেকে এক জোড়া ইলেকট্রনের কি করে, এক জোড়া ইলেকট্রন এইখান থেকে এই দিকে চলে আসে, এই কর্নারে যখন চলে আসে তখন এখানে ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়। আর তারপরে এই ঋণাত্মক চার্জটি আবার দেখা যাচ্ছে যে ঋণাত্মক চার্জটি আবার চলে আসে এই পাশের যে ফাঁকা জায়গা সে জায়গায় চলে আসলে এখান থেকে ইলেকট্রন এদিকে আবার চলে যায়। তারপরে আবার কি করে, এরপরে আবার এই ইলেকট্রনটি যেখানে এখানে আসছিল যেটি এই যে ইলেকট্রনটি এটা আবার দেখা যাচ্ছে যে এই জায়গা ফাঁকা জায়গা চলে যায়, এইখান থেকে ইলেকট্রন আবার এই কর্নারে চলে আসে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে ঘটনা ঘটে কি, এই যে আমরা দেখতে পাই এই অবস্থানকে অর্থ অবস্থান বলা হয়, এই অবস্থান এবং এই অবস্থান, এটা হচ্ছে 1, এটা 2, 3, 4, 5, 6। তো এই 2 এবং 6 এই দুই অবস্থানকে বলা হয় অর্থ, এই অবস্থানকে বলা হয় প্যারা। এটা হচ্ছে অর্থ, এটা অর্থ, আর এটা হচ্ছে কি প্যারা। এই পাশে অর্থ, হ্যাঁ, বাম পাশে আমি এটা দেখাতে পারছি না, এইটা অর্থ, এই অবস্থানটা এবং এই অবস্থানটা হচ্ছে অর্থ, আর এটা হচ্ছে কি প্যারা। আর মেটা হচ্ছে এইটা আর এইটা, 3 আর 5 অবস্থানকে বলা হয় মেটা। তো শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা দেখতে পাচ্ছ যে অর্থ অবস্থান এবং প্যারা অবস্থান এই দুই জায়গায় এখানে ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, দুই জায়গায় কী হয়েছে? ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়েছে। তো দেন যদি আমরা দ্বিতীয় প্রতিস্থাপক যুক্ত করতে চাই, আমরা উদাহরণে দেখতে পাচ্ছি যে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়ে এখানে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, সেকেন্ড অ্যালকাইলেশন ঘটানো যদি হয়, তখন দেখা যাচ্ছে যে অর্থ অবস্থানে একটা CH3 যুক্ত হয়েছে এখানে, আর এখানে প্যারা অবস্থানে একটা CH3 যুক্ত হয়েছে। তাহলে এটার নাম হচ্ছে অর্থোজাইলিন, দ্বিতীয়টার নাম হচ্ছে প্যারাজাইলিন, এটার মিশ্রণ তৈরি হয়েছে, তাই না? তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এইখানে অর্থ অবস্থানে CH3 গ্রুপ যুক্ত থাকার কারণে দ্বিতীয় প্রতিস্থাপক সেটি হচ্ছে অর্থ এবং প্যারা অবস্থানে যুক্ত হবে। এভাবে অর্থ প্যারার উৎপাদ পাওয়া যায়। তাই CH3 মূলককে অর্থ প্যারা নির্দেশক বা সক্রিয়কারী মূলক বলা হয়ে থাকে। আমরা এরপরে দেখব যে নাইট্রোমূলক নিষ্ক্রিয়কারী। ওখানে বলা হয়েছে সক্রিয়কারী CH3 মূলক সক্রিয়কারী হলেও নাইট্রোমূলক নিষ্ক্রিয়কারী কেন, ব্যাখ্যা করো। যে উল্লেখ এখানে হচ্ছে যে সকল মূলক বেঞ্জিন মৌলে যুক্ত থাকলে আগত প্রতিস্থাপক মেটা অবস্থানে নির্দেশিত হয় তাদেরকে মেটা নির্দেশক বলা হয়। তো এখানে NO2 মূলক একটি সক্রিয়তা হ্রাসকারী মূলক। কেন সক্রিয়তা হ্রাসকারী মূলক? এখানে তুমি একটু যদি গঠনটি দেখো তাহলে তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারবে যে এখানে এই বেঞ্জিন বলয়ের ইলেকট্রন এখানে হচ্ছে নাইট্রোজেনের দিকে হচ্ছে ধাবিত হয়েছে। দেখছো খেয়াল করে, এখানে যেমন
অক্সিজেনের এই নাইট্রোমূলকের অক্সিজেনের ইলেকট্রন চলে আসে, অক্সিজেন নাইট্রোজেন ইলেকট্রন অক্সিজেনের দিকে যখন চলে আসে তখন বেনজিনের বলয়ের ইলেকট্রন হচ্ছে টান দিয়ে এখানে নাইট্রোজেনের দিকে চলে আসে। তখন এখানে দেখো 6 নম্বর অবস্থানে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে, পাশের ইলেকট্রনে সেই পজিটিভ চার্জকে নিবৃত করবে, এই পাশে আবার পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে, এই যে অর্থ অবস্থানে আবার পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে। তাহলে ঘটনাটা কেমন হলো? তাহলে এই পজিটিভ চার্জটা 2 এবং 4 6 এই তিনটা জায়গায় পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে, অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব এখানে হচ্ছে কমে গেছে। তো দেখা যাচ্ছে কি তুলনামূলকভাবে এই মেটা অবস্থান যেটা অর্থাৎ 3 আর 5 অবস্থান, এই মেটা অবস্থানগুলোতে ইলেকট্রন তত্ত্বটা যায়নি। যেমন হচ্ছে অর্থোপের অবস্থান থেকে ইলেকট্রন চলে গিয়েছে, মেটা অবস্থান থেকে ইলেকট্রন অতটা মানে তার প্রভাব পড়েনি, অর্থাৎ তুলনামূলক বেশি ইলেকট্রন ঘনত্ব থাকে এই মেটা অবস্থানে। দ্বিতীয় প্রতিস্থাপক যখন যুক্ত হয় তখন যেহেতু অর্থোপের অবস্থানে তো ইলেকট্রন নাই, হ্যাঁ, না থাকার কারণে দ্বিতীয় প্রতিস্থাপকটা কোথায় আসবে বলো? এই মেটা অবস্থানে। এই মেটা অবস্থানটাতে দ্বিতীয় প্রতিস্থাপকটা চলে আসবে, তাই না? আমরা এই উদাহরণে দেখেছি যে যখন নাইট্রেশন ঘটানো হয় এই নাইট্রোমূলক একটা উপস্থিত থাকলে দেখা যাচ্ছে মেটানাইট্রোবেনজিন পাওয়া যায় পরবর্তীতে। ওকে, তাহলে এটাকে বলা হয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। যেহেতু এখানে ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দেয় তাই এই গ্রুপকে বলা হয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। এই 12 সংখ্যাটা কিন্তু আমরা দিয়েছি পেজ নাম্বার, তোমরা আবার ভুলে 12 লিখে দিও না। ওকে, তো এটা হচ্ছে নিষ্ক্রিয়কারী গ্রুপ। তাহলে আমরা এইভাবেই ব্যাখ্যা দিতে পারবো দুইটা উদাহরণের মাধ্যমে যে মিথাইল মূলক হচ্ছে সক্রিয়কারী মূলক, সেটা আমরা উদাহরণ এবং তার কৌশল দেখিয়ে দেব এভাবে অনুরণনের মাধ্যমে। আর হচ্ছে একভাবে নাইট্রোমূলককে আমরা দেখাবো যে এটা হচ্ছে মেটা নির্দেশক বা নিষ্ক্রিয়কারী মূলক বলা হয়ে থাকে নাইট্রোমূলককে। তো এই ব্যাখ্যাটি আশা করি যে আমরা এভাবে সুন্দর করে লিখে দিতে পারবো এবং তাতে আমাদের সম্পূর্ণ সঠিক অ্যান্সারই আমরা দিতে পারবো এভাবেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটি খুব সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো এবং যদি কোনো কিছু জানার থাকে, জিজ্ঞাসা করার থাকে তাহলে আমাকে তোমরা কমেন্টে জানিয়ে দিবে। আর তোমরা বেশি বেশি করে শেয়ার করবে, শেয়ার করে যদি পারো যে আমাদের কলেজের আমাদের কলেজটাকে সবার কাছে পরিচিত করে দিতে পারো তোমরা অধিক পরিমাণে যদি শেয়ার করো। আর তাতে করে তোমাদের যে ফ্রেন্ডরা যারা পরীক্ষার্থী তারা সবাই উপকৃত হবে। তো তোমাদের সবার মঙ্গল কামনার্থে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো আর স্বাস্থ্যবিধি মেনে তোমরা সবাই মাস্ক পরিধান করে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে সব জায়গায় চলাচল করতে পারবে। সবাইকে ধন্যবাদ।